নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পুরনো দিনের মাছি গল্পের দ্বিতীয় পর্ব শোনাব। তার আগে প্রথম পর্বে আমরা কি শুনেছিলাম সেটা একটু শুনি। আচ্ছা, এখানে ঝুনঝুনি অভিযোগ সুরে বলল, তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ, আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ। আজকে আমরা এরপর থেকেই শুনবো দ্বিতীয় পর্ব। তাহলে চলো শুরু করি। ঠিক করে বলো তো, তোমার কি হয়েছে? ঘর ছেড়ে বেরোচ্ছ না, দরজা জানলা বন্ধ করে বসে আছো, কি ব্যাপার বলো তো? রুমকা জেদির মতো ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে বসে রইলেন। আমি তাতার দিকে ফিরে তাকালাম। তাতা ঘরের জানলা দরজাগুলি খুলে দিত। ইলেকট্রিক শক খাওয়া মানুষের মতো ছিটকে উঠে দাঁড়ালেন রুমকা। ওর চোখে মুখে পলকে নেমে এসেছে গাঢ় আতঙ্কের ছায়া। ভয়ার্ত গলায় প্রায় চেঁচিয়ে উঠে বললেন, খুলিস না রে, খুললেই ওগুলো ভিতরে ঢুকে পড়বে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওগুলি মানে কি? মাছি রে, মাছি, প্রায় হাঁপাতে বললেন রুমকা। তারপর ধপাস করে বসে পড়লেন বিছানায়। ডান হাতের শক্ত মুঠোয় তুলে নিলেন খাটো লাঠিটি। ঘরের চারপাশে অনুসন্ধানেই নজর বুলিয়ে নিলেন একবার। বিছানায় লাঠিটা রাখার মানে এবার বুঝতে পারলাম আমি। কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়ে কেন রুমকা? আমি ওকে সাহস জোগানোর জন্য বললাম, মাছিকে এত ভয় পাচ্ছ কেন? মাছি কি তোমাকে খেয়ে ফেলবে? এপাশ ওপাশ মাথা নাড়লেন রুমকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই বুঝবি না ঝুনঝুনি, এ সাধারণ মাছি নয় রে। তবে কি, মৌমাছি? আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম। রুমকা হাসলেন না। আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন, মৌমাছি নয়, পুরনো দিনের মাছি। পুরনো দিনের মাছি? তার মানে? হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ণ হাসলেন রুমকা। অস্পষ্ট স্বরে বললেন, বললে কেউ বিশ্বাস করতে চাইবে না। আমি করব, তুমি বলো। সব তোমাকে বলতেই হবে। কেন তুমি কদিন ধরে এমনই করছো? কি হয়েছে তোমার? আমার জেদ রুমকা জানেন, তাই এমনভাবে উনি বিছানায় গুছিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করেছেন। রুমকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে যন্ত্রণার একটা তোলপাড় চলছে। আমার ভীষণ মায়া হচ্ছিল। আচমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল। মেঘের গুড়গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম। ঘরের পাখাটা ফুল স্পিডেই ঘুরছে, কিন্তু জানালা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমটো ভাব। রুমকা খুব সিরিয়াস মুখ করে বললেন, তোদের সব বলছি, কিন্তু আর কাউকে এ কথা বলিস না, তাহলে আমাকে সবাই পাগল ভাববে। আমি ঘাড় নেড়ে কথা দিলাম। তাতা বলল, কাউকে বলবো না, মরে গেলেও না। শোন তাহলে। কয়েকবার ঘরের এপাশ ওপাশ দেখলেন, হাতে হাত ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন, আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস। এও জানিস যে বই পড়ার সময় আমি বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি। একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান পিয়ের দা ফার্মার এরকম নোট লেখার অভ্যাস ছিল। 1621 সালে তিনি
আর এক ম্যাথামেটিশিয়ান ডায়োফান্টাসের লেখা অ্যারিথমেটিক নামের একটি বই কিনেছিলেন। সেই বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে ফার্মাজ লাস্ট থিওরেম নামে একটি উপপাদ্যের জন্ম হয়। এই উপপাদ্যটা প্রমাণ করতে অঙ্কবিদদের 327 বছর লেগে গিয়েছিল। কথা বলতে বলতে রুমকা নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন বলে আমার মনে হলো। তা না হলে উনি মাছির কথা থেকে ম্যাথামেটিশিয়ানের কথা যেতেন না। ঘরের টিউবলাইটের আলো এক পাশ থেকে রুমকার কপালে এসে পড়েছে। চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে। ফার্মার কথা থাক, আমার কথা বলি। রুমকা আবার বলতে শুরু করলেন, বইয়ের মার্জিনে নোট লেখার জন্য আমি একসঙ্গে 1 ডজন করে পেন্সিল কিনে রাখি। সেগুলি শেষ হয়ে হয়ে যখন একটা পেন্সিলে এসে ঠেকে, তখন আমি কলকাতা থেকে আবার নতুন 1 ডজন পেন্সিল কিনে নিয়ে আসি। ঝুনঝুনি, তো জানিস কোহিনূর পেন্সিল আমার বরাবরই বেশি পছন্দ। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ার পটুয়াটোলার একটা পাইকিরি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সবসময় কোহিনূর পেন্সিল কিনি। শুধু পেন্সিল কেন, ইরেজার এসবও আমি ওই দোকান থেকেই কিনি। ঠিক 7 দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম। আগের পেন্সিলগুলি শেষ হয়ে গিয়ে একটা এসে ঠেকেছিল, তাই কলেজ স্ট্রিট পাড়ায় এসে ঠিক করলাম 1 ডজন পেন্সিল কিনে নিয়ে যাব। সেদিনটা ছিল মেঘলা। দুপুর 2টো নাগাদ আমি পটুয়াটোলার সেই দোকানটায় গেলাম। আর তারপর থেকেই যত সব অদ্ভুত ব্যাপার শুরু হলো। রুমকা থামলেন, কপালে হাত বোলালেন, বোধহয় ঘাম মুছছিলেন। চোখের চশমাটা অকারণেই বার কয়েক নাড়াচাড়া করলেন। দাদা কৌতূহলের গলায় জিজ্ঞেস করলো, কি চুরুক হলো? রুমকা কয়েকবার ঢোক গিলে বলতে শুরু করলেন, দোকানটার নাম গোল্ফ কনসার্ন। মাঝারি মাপের একটা রংচঙে সাইনবোর্ডে শৌখিন হরফে নাম লেখা। দোকানটার সুনাম যথেষ্ট আছে, কারণ গলির মধ্যে হলেও সেখানে সবসময় খদ্দেরের ভিড় লেগেই থাকে। কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়েই আমি খানিকটা তাজ্জব হয়ে গেলাম। দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত এক আলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। সেই অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনের পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে। কোথায় সেই খানাখন্দে ভরা ময়লা পিচের পথ, তার বদলে মসৃণ পরিচ্ছন্ন এক সাঁত বাঁধানো চত্বর চোখে পড়ল আমার। চত্বরটা গলির তুলনায় মাপে অনেক বড়। আমি অবাক হয়ে এপাশ ওপাশ দেখতে লাগলাম। ঠিক তখনই আর একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম। দোকানটা এমন এলাকায় যেখানে শব্দের ঝালাপালা সর্বদা লেগেই আছে। ট্রামের ঘর ঘর, বাস গাড়ির শব্দ, রিক্সা, সাইকেল, ভ্যান, বইয়ের স্টল, মুটে পথচারী, কি নেই সেখানে। কিন্তু সেদিন ওই সাঁত বাঁধানো চত্বরে পা দেয়া মাত্রই চারপাশে এরকম শব্দ পলকে কোথায় যেন মিলিয়ে গেল। সব চুপচাপ, যেন ভুল করে কোনো উপাসনা মন্দিরে আমি পা দিয়ে ফেলেছি। একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম, তবে গোল্ফ কনসার্নের সাইনবোর্ডটা চোখে পড়ল না। তার বদলে রংচটা লম্বা একটা সাইনবোর্ড দেখতে পেলাম। তার অক্ষরগুলির এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়া যাচ্ছে না। তাছাড়া সব কিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে। দোকানটার দুপাশে নকশা কাটা 2টো থাম, তাদের গায়ে খোদাই করে কী সব যেন লেখা।
তবে ডান দিকের থামে একেবারে শেষ লাইনে 1906 সংখ্যাটা লেখা ছিল, এটা মনে আছে। আমি খানিকটা ইতস্ততভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম। অবাক হয়ে দেখলাম যে দোকানটা খাতা পেন্সিল কাগজ এসবে একদম ঠাসা থাকে সেটা একেবারে খাঁ খাঁ করছে। আর দোকানটাকেও বেশ অন্যরকম লাগছে। সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টারের ওপাশে কেউ নেই। দোকানে মালিককে আমি চিনি, মানে মুখ চিনি। বেটে মতো, মাথায় টাক, ধুতি পাঞ্জাবি পরেন, পান খাওয়ার অভ্যাস আছে। তাকে কোথাও দেখলাম না। আর যে তিনজন সেলসম্যানকে দোকানে বরাবর দেখেছি তাদেরও পাত্তা নেই। দোকানের ভেতরে যেসব র্যাক দাঁড় করানো রয়েছে সেগুলি খালি। দোকানের পিছন দিকে দেয়ালে একটা বড় পেন্ডুলাম ঘড়ি চোখে পড়ল। একটা পেঁচানো তারের সঙ্গে ধাতুর পিণ্ডটা ঝুলছে। আর ঘড়িটার সব কলকবজা একটা কাঁচের গ্লোবের মধ্যে বসানো। ফলে বাইরে থেকেই যন্ত্রপাতির নড়াচড়া, কাজকর্ম সব কিছু দেখা যাচ্ছে। ঘড়িটা দেখেই বেশ পুরনো মনে হচ্ছিল। পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করেও 150 বছরের পুরনো। এগুলিকে বলা হতো 400 ডে ক্লক। কারণ একবার দম দিলে এই ঘড়ি 400 দিন চলতো। সে সময় এই ঘড়িগুলি ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল। এত পুরনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে এলো কে জানে। তাছাড়া দোকানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল। তারপর আমি 2-3 বার কেউ আছেন বলে হাঁক মারলাম। ওই নিস্তব্ধ পরিবেশে আমার কথাগুলি কেমন এক অদ্ভুত ফাঁকা প্রতিধ্বনি তুলল। কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না, আর কাউকে দেখতেও পেলাম না। আমি এপাশ ওপাশ নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি। হঠাৎই দেখি ঢ্যাঙা মতন একজন মানুষ কাউন্টারের ওপাশে আমার মুখোমুখি দাঁড়িয়ে। এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো তা বলতে পারবো না, তবে একে আমি আগে কোনোদিন দেখিনি। লোকটি বেশ লম্বা আর রোগা। গাল দুটো বসে গিয়ে দুটো গর্ত তৈরি হয়ে গেছে। তারপর কপালে অনেক ভাঁজ। মাথায় চুল প্রায় নেই বললেই চলে। দু চোখে সুরমা জাতীয় কিছু লাগানো, আর তার জন্যে চোখ দুটোকে চেরা গর্ত বলে মনে হচ্ছে। বয়স 70-70 হবে। পরনে ঘিয়ে রাঙা সাটিনের ফুল হাতা জামা, তাতে বুকের বাঁদিকে ঘেঁষে বোতামের শাড়ি নেমে গেছে। আর চওড়া পাড় শান্তিপুরি ধুতি বেশ যত্ন করে কোঁচানো। লোকটির গোটা মুখ আর হাত বেশ ফ্যাকাশে, যেন হোয়াইট ওয়াশ করা। ঠোঁট জোড়া টুকটুকে লাল। সে বিড়বিড় করে কি যেন বলল আমাকে, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না। শুধু দেখলাম তার জিভ আর মুখের ভেতরটা ঠোঁটের মতোই টকটকে লাল, যেন এইমাত্র 1 বোতল আলতা গিলে এসেছে। লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল। আর বর্ষার গুমোটের মধ্যেও আমার একটু শীত করছিল। আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম। লোকটি যেন হাওয়ায় ভেসে আমার কাছে এগিয়ে এলো। আমাদের দুজনের মাঝে শুধু ওই কাঠের কাউন্টার। লোকটির ঠোঁট নড়ে উঠল আবার। বোধহয় জিজ্ঞেস করলো, কি চাই? আমি ইতস্তত করে 1 ডজন কোহিনূর HB পেন্সিলের কথা বললাম। এমন সময় 2-3 জনের কান্নার শব্দ আমার কানে এলো। কয়েকজন মহিলা দোকানের আড়ালে কোথাও বসে বুক চাপড়ে মরা কান্না কাঁদছে। সে কান্না ভারী অদ্ভুত।
কারণ কান্নার এক একটা টান প্রায় 2-3 মিনিট করে চলছে। তার মাঝে দম নেবার জন্য কেউ একটুও থামছে না। কান্নার শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দ হালকাভাবে কানে এলো, আর সেই সঙ্গে অগুরুর মতো গন্ধও যেন টের পেলাম। বৃদ্ধ দোকানদার পেন্সিল নিয়ে আসার জন্য দোকানের পিছন দিকে কোথায় যেন মিলিয়ে গেল। তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা আমার নজরে পড়ল। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শিগগিরই আবার আমি আসছি। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে এই গল্পের শেষ পর্ব নিয়ে। আজকের মতো বিদায়।